আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনোবিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব মনোবিজ্ঞানের চতুর্থ অধ্যায় প্রেরণা ও আবেগ নিয়ে। এটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের 4th চ্যাপ্টার। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের টপিক রয়েছে দুটো। টপিক 1-এ হচ্ছে আমরা রেখেছি প্রেরণা। প্রেরণার মধ্যে কি কি সংজ্ঞা, এটা প্রকৃতি, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এবং শ্রেণীবিভাগ। আর সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের আবেগ, ইমোশন। আবেগের মধ্যে আছে সেম সংজ্ঞা, পার্থক্য, ভিত্তি, প্রকাশ, পরিবর্তন এবং কৌশল। কৌশল হচ্ছে কি আবেগ নিয়ন্ত্রণের কৌশল, কিভাবে আমরা আমাদের আবেগটা নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে প্রেরণার মধ্যে হচ্ছে আমাদের প্রেরণার সংজ্ঞা ও প্রকৃতি রয়েছে এবং প্রেরণার চক্র। প্রেরণা চক্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে তোমাদের সবসময় কোশ্চেন থাকে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে জন্য আমি এটাকে 3 স্টার দিলাম। এটার মধ্যে অভাববোধ আসে, তাড়না, উদ্দেশ্যমূলক বা করণ আচরণ, উদ্দেশ্য সাধন ও পরিতৃপ্তি। আচ্ছা, এরপর প্রেষিত আচরণের বৈশিষ্ট্য। প্রেষিত আচরণের কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা রেখেছি হচ্ছে নির্বাচনমূলক। প্রেষিত আচরণ নির্বাচনমূলক, প্রেষিত আচরণ ভারসাম্য স্থাপক। আচ্ছা, নির্বাচনমূলকটা 2বার এসেছে, সেটা একটা। তারপর হচ্ছে ভারসাম্য স্থাপক। প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক, একটা উদ্দেশ্য থাকে। আবার প্রেষিত আচরণের তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী, মানে এটা কিরকম, স্থায়ীটা কিরকম হয়, এটা কি দীর্ঘস্থায়ী হয় নাকি কম স্থায়ী হয় সেটা। তারপর হচ্ছে প্রেষণার শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগের মধ্যে হচ্ছে 3টা। শ্রেণী বিভাগের মধ্যে হচ্ছে 3টা আছে: জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা, সামাজিক প্রেষণা এবং সাধারণ প্রেষণা। আচ্ছা, এরপরে হচ্ছে আবেগ, আমাদের সেকেন্ড টপিক যে আবেগ। আবেগের সংজ্ঞা, আবেগ ও অনুভূতির পার্থক্য। আচ্ছা, আবেগ আর অনুভূতি দুইটা কিন্তু ডিফারেন্ট, সেম না। সো এটার যে পার্থক্যটা সেটা। এরপর আবেগের শারীরবৃত্তীয় ভিত্তি, আবেগকালীন শারীরিক প্রকাশ। আমরা যখন আবেগ আপ্লুত হয়ে যাই তখন আমাদের মধ্যে কিন্তু অনেক রকম চেঞ্জেস দেখা যায়, বা যে শারীরিক যে প্রকাশগুলা সেগুলা, তার মধ্যে কি কি, যেমন যে রক্তচাপ, ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি, হৃৎপিণ্ডের ক্রিয়া। কারো কি হয় যে হার্টবিট ফাস্ট হয়ে যায়, তাই না? তো এই যে এগুলা শারীরিক যে কি কি প্রকাশ হয় কিভাবে সেগুলা। এরপর আবেগের সময় মানসিক পরিবর্তন। আবেগের সময় কিন্তু আমাদের মানসিক পরিবর্তন ঘটে, মেন্টাল চেঞ্জেস হয়। কি কি মেন্টাল চেঞ্জেস সেটা আমরা দেখবো। তারপর আবেগের প্রকাশ, কিভাবে আমরা আমাদের আবেগটা প্রকাশ করে থাকি, কিভাবে প্রকাশ করি আমরা, আনন্দ, দুঃখ, ভয়, তাই না, এগুলোর মাধ্যমে। তারপর হচ্ছে আবেগের নিয়ন্ত্রণের কৌশল, কিভাবে আমরা আবেগটা নিয়ন্ত্রণ করতে পারবো। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এইসব টপিকের উপরে। আচ্ছা, এরপর তাহলে আমরা শুরুতে দেখি আমাদের প্রেরণার ডেফিনেশনটা, সংজ্ঞা। তাহলে প্রেরণা হচ্ছে আমাদের মোটিভেশন। হ্যাঁ, মোটিভেশন। প্রেরণা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মুভার থেকে। আচ্ছা, তাহলে সব শব্দই এসেছে ম্যাক্সিমাম হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। তাহলে আমাদের প্রেরণা শব্দটাও যেটা, এটা আসতে হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে, এটা কি মুভার, যার অর্থ হচ্ছে চালিত করা বা নাড়ানো। তাহলে প্রেরণা শব্দটি ল্যাটিন শব্দ মুভার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চালিত করা বা নাড়ানো। মনোবিজ্ঞানে প্রেরণা বলতে সেই অভ্যন্তরীণ বা বাহ্যিক প্রক্রিয়াকে বোঝায় যা মানুষকে কোনো নির্দিষ্ট আচরণ বা কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। তাহলে কি নির্দিষ্ট একটা আচরণ হবে বা নির্দিষ্ট একটা কর্মকাণ্ড হবে যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে, সেটাই হচ্ছে আমাদের প্রেরণা বা মোটিভেশন। তাহলে মোটিভেশন ইজ দি প্রসেস involved in the arousal, direction and sustenance of behavior. এটা কে বলেছেন? কাইডার। ঠিক আছে, কাইডারের মধ্যে হলে এটা। তোমরা যদি পারো ইংলিশটাও সংজ্ঞার সাথে অ্যাড করবে, সেক্ষেত্রে হবে কি তোমাদের মার্কটা একটু ভালো পাবে তোমরা। আর যদি তোমরা চাও স্কিপ করতে পারো, বাট দিলে ভালো। কেউ যদি ইংলিশটা পারো দিবা, অথবা হচ্ছে এই সংজ্ঞাটা দিবা। ফার্স্টে তো সংজ্ঞার ক্ষেত্রে কি করবা, ফার্স্টে তো বেসিক এটা তো লিখতেই হবে, যেটা কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে, এটা অর্থ কি। তারপরে হচ্ছে এখানে যে সংজ্ঞাটা কার, ক্রাইডারের মতে এটুকু লিখবা। তোমরা যদি কেউ পারো ইংলিশটা দিবা, আর না হলে জাস্ট এটুকু দিলেই হবে। বাট শুধু সংজ্ঞা ছেলে তোমরা জাস্ট শুধু যে সংজ্ঞাটাই দিয়ে দিবে সেটা না, তোমাদের কিন্তু এগুলো মেনশন করতে হবে, যেটা কোন শব্দ থেকে এসেছে, তারপরে হচ্ছে সংজ্ঞাটা হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি ক্রাইডারের মতে কি। প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যা আচরণকে উদ্দীপিত করে। তাহলে এমন একটা প্রক্রিয়া কি করে, সেটা আমাদের আচরণকে উদ্দীপিত করে, নির্দিষ্ট দিকে পরিচালিত করে এবং তা বজায় রাখতে সাহায্য করে। তাহলে আমাদের আচরণটাকে কি করবে, উদ্দীপিত করবে এবং একটা নির্দিষ্ট দিকে সেটাকে পরিচালিত করবে এবং সেটা বজায় রাখতেও সহায়তা করবে, সেটাই হচ্ছে কি আমাদের প্রেরণা। আচ্ছা, তাহলে এই সংজ্ঞা থেকে বোঝা যায় যে প্রেরণা শুধু কোনো কাজ শুরু করার অনুপ্রেরণা দেয় না। তাহলে প্রেরণাটা কি, শুধু একটা যে কাজ আমরা শুরু করবো সেটা অনুপ্রেরণাই দেয় না, বরং
সেই কাজটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত এবং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। সেই যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এটা নির্দিষ্ট অবশ্যই লক্ষ্য থাকবে, একটা কাজের কি লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যের দিকে আমাদেরকে নিয়ে যাবে এবং সেটা কি তুলনামূলক দীর্ঘস্থায়ী করতে সহায়তা করবে। আচ্ছা, এরপর প্রেষণার প্রকৃতি। প্রেষণাটা কিরকম হয়, এটার প্রকৃতিটা কিরকম? আচ্ছা, প্রেষণার প্রকৃতি দেখি এবার আমরা। প্রেষণার প্রকৃতি, ন্যাচার অফ মোটিভেশন, অভ্যন্তরীণ প্রক্রিয়া মানে ইন্টারনাল, গতি ও দিক নির্ধারক, চেতনা ও অবচেতন উভয়যুক্ত, লক্ষ্যভিত্তিক, চলমান ও পরিবর্তনশীল এবং আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রেষণার প্রকৃতিটার মধ্যে কয়টা পয়েন্ট রয়েছে? 6টা। এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। প্রেষণাটা কি? একটা আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া, তাই না? যে অভ্যন্তরীণ কি আমাদের একটা, আমরা কোনো কিছু করার লক্ষ্যে তো আমরা করি, আমাদের একটা মোটিভ তৈরি হয়, এটা অবশ্যই আমাদের ইন্টারনাল একটা ব্যাপার। এরপরে কি গতি ও দিক নির্ধারণ, তাহলে এই যে আমরা কোনো কিছুটা করবো, একটা উদ্দেশ্য থাকতেছে, সেই অনুযায়ী আমাদের তো কাজটা করতে হবে, কিভাবে করবো এটা কি, এটা গতি নির্ধারণ করে। এরপর হচ্ছে লক্ষ্য ভিত্তিক, এই যে করবো আমি, অবশ্যই তো আমার একটা মোটিভ আছে যে হ্যাঁ আমি এইটার জন্য এটা করতেছি, সেই লক্ষ্যটাও আমাদের অবশ্যই এটার মধ্যে একটা পড়বে। তারপরে কি চেতনা ও অবচেতন উভয় যুক্ত, মানে হচ্ছে আমাদের প্রিকনসিয়াস এবং কনসিয়াস যে মাইন্ড, সেটার মাধ্যমেও এটা কি হয়, আমাদের প্রেষণা সেটাকে তাড়িত করে। তারপর চলমান ও পরিবর্তনশীল, প্রেষণাটা কিন্তু প্রতিনিয়ত চলমান, এটা কিন্তু গতিশীল, চলমান বলতে গতিশীল বোঝানো হয়েছে, এবং কি এটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়। যেমন আমার এখন একটা লক্ষ্য যে হ্যাঁ আমি কি করবো, ক্লাস শেষে একটু রিল্যাক্স করবো, তাই না, এটা আমার এখন লক্ষ্য। বাট দেখা গেলো যে না, আমি করতে পারলাম না, অন্য কোনো কাজ চলে আসলো, তাই কি আমার লক্ষ্যটা পরিবর্তন হয়ে গেল, তাই না? তো এই জন্য বলছি এটা পরিবর্তনশীল। এরপর আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রেষণার সঙ্গে কি আমাদের আবেগ অনেকভাবে সম্পর্কযুক্ত। যেমন আমি একটা লক্ষ্য যদি নেই যে হ্যাঁ আমি হচ্ছে ক্লাস শেষে ঘুমাবো বা কিছু একটা, দেখা গেলো আমি হয়তো পারলাম না, কোনো একটা কাজ করতে হলো আমার, সেক্ষেত্রে কি হবে, আমি অবশ্যই মন খারাপ হয়ে যাবে বা আমি কষ্ট পাবো, তাই না, যে ঘুমাইতে পারলাম না বা রেস্টটা নিতে পারলাম না। তো এটা কি আমার আবেগের সাথে, তো এটা ইমোশনের সাথে তো এটা লিঙ্ক, তাই না? কারণ যেহেতু আমি রিস্ক নিতে পারতেছি না, যার কারণে কি হচ্ছে আমার মধ্যে, আমার খারাপ লাগতেছে, আমি সেই সময় কি কষ্ট পাবো। এই যে কষ্ট পাওয়া, এটা কি আমার ফিলিংস, তাহলে এটা ইমোশনের সাথে রিলেটেড, তাহলে প্রেষণাটা কি ইমোশনের সাথে সম্পর্কযুক্ত, আবেগের সাথে। আচ্ছা, তাহলে এরপর প্রেষণা চক্র, যে প্রেষণা চক্রটা খুবই ইম্পর্টেন্ট। প্রেষণা চক্র, মোটিভেশন সাইকেল। প্রেষণা চক্রটা কি? এটা হচ্ছে মোটিভেশন সাইকেল। আচ্ছা, প্রেষণা চক্রটা হচ্ছে কি মোটিভেশন সাইকেল। তাহলে প্রেষণা চক্র হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষকে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের দিকে চালিত করে, যেটা আমরা একটু আগে দেখেছি। এই চক্রটি সাধারণত নিচে ধাপগুলো অনুসরণ করে। তাহলে এই যে চক্রটা কয়েকটা ধাপ অনুসরণ করে, সেই ধাপগুলো কি? অভাববোধ, তাড়না, উদ্দেশ্যমূলক বা করণ আচরণ, উদ্দেশ্য সাধন ও পরিতৃপ্তি। চক্রটি আবার শুরুতে হচ্ছে আমার একটা অভাববোধ আমার মধ্যে থাকবে, কোন একটা জিনিসের অভাব থাকবে আমার মধ্যে, যার কারণে কি হবে, আমার মধ্যে একটা প্রেষণা কাজ করবে যে না, আমি এটা করতে হবে। অভাববোধটাই হচ্ছে মেইন, অভাববোধ না থাকলে প্রেষণা হয় না। অভাববোধ, যেমন যে ব্যক্তির মধ্যে কোনো কিছু ঘাটতি বা অভাব অনুভূত হয়, যেমন খাদ্য, পানি, ভালোবাসা, স্বীকৃতি। আমার যেমন খিদা যদি লাগে, আমি এই যে আমার একটা নিড, কিসের নিড, খাবারের নিড, এটাই হচ্ছে আমার অভাববোধ। এরপর হচ্ছে তাড়না, তাহলে যে আমার খিদা লাগলো, তার জন্য কি হবে, আমার দেখা যাবে যে আমি কোনো দিকে ফোকাস করতে পারবো না, বা আমার কি হবে, যে পেটে কিরকম করবে, তাই না? সেটা হচ্ছে কি তাড়না। অভাববোধ থেকে এমন একটি মানসিক বা শারীরিক চাপ তৈরি হয় যে ব্যক্তিকে কিছু করার জন্য তাড়িত করে। যখন আমার খিদা লাগবে, কি হবে, আমি কোনো কিছু ফোকাস করতে পারবো না, পেটও কিরকম কিরকম করবে, তখন কি হবে যে আমার না, আমার খাবার লাগবে, খাবোই, এরকম একটা ভাব। ওটাই হচ্ছে আমার তাড়না। এরপর হচ্ছে উদ্দেশ্যমূলক করণাচরণ, ব্যক্তি সেই অভাব মেটাতে বা প্রয়োজন পূরণ করতে কার্যকর পদক্ষেপ নেয়। এই যে আমার খিদা লাগলো, তখন আমি কি পদক্ষেপ নিবো, অবশ্যই আমি কিছু খাবো, খাবার নিব, তাই না? সেটাই তোমার পদক্ষেপ নেয় এবং কাজ শুরু করে। আচ্ছা, এরপরে উদ্দেশ্য সাধন বা পরিতৃপ্তি, যখন ব্যক্তি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে তখন সে মানসিকভাবে সন্তুষ্ট হয়। তাহলে যখন আমার খিদা লাগলো, এটা অভাববোধ কাজ করলো, তারপর ধারণা দিল যে না আমার খেতে হবে, দেন আমি খাইলাম, পরিতৃপ্তি পেলাম, তাই না? এরপর সে চক্রটি আবার শুরু হয়, তখন আবার যখন আমার কোনো কিছুটা অভাববোধ হবে, তখন আবার সেই ধারণা থাকবে, দেন হচ্ছে উদ্দেশ্য থাকবে একটা, তারপর উদ্দেশ্য সাধন ও পরিতৃপ্তি লাভ করবো, তারপর আবার চক্রটা শুরু হবে। পেছনের চক্রটা খুবই সিম্পল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে করবা। আচ্ছা, এরপর প্রেষিত আচরণের বৈশিষ্ট্য সমূহ। তাহলে প্রেষিত আচরণের যে বৈশিষ্ট্যটা, কি কি বৈশিষ্ট্য, এটা নির্বাচনমূলক, মানে কি প্রেষিত আচরণ সাধারণত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্বাচিত হয়। তাহলে প্রেষিত যে আমাদের আচরণগুলো,
যেসব বিহেভিয়ার গুলো সেগুলো কি হয়, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই নির্বাচিত হয়। ব্যক্তি তার প্রয়োজন ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে নির্দিষ্ট আচরণ নির্বাচন করে। তাহলে অবশ্যই আমার কি প্রয়োজন এবং আমার আকাঙ্ক্ষা সেটার উপর ভিত্তি করেই তো আমি আমার কি নির্দিষ্ট আচরণটা নির্বাচন করবো, তাই না? এরপরে উদ্দেশ্যমূলক। প্রেষিত আচরণ সবসময় একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হয়। ভারসাম্য স্থাপক। প্রেষিত আচরণ শারীরিক বা মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে, যেমন ক্ষুধা অনুভব হলে খাওয়ার মাধ্যমে শরীরের ভারসাম্য পুনঃস্থাপন হয়। তারপরে কি দীর্ঘস্থায়ী। প্রেষণা থেকে উদ্ভূত আচরণ সাময়িক নয়। তাহলে প্রেষণা থেকে উদ্বুদ্ধ যে আমাদের আচরণগুলো হবে, বিহেভিয়ার গুলো, সেগুলো কি সাময়িক নয়, মানে এগুলো টেম্পোরারি নয়, এগুলো হচ্ছে লং টার্ম ধরে সেটা থাকে। তা তুলনামূলকভাবে দীর্ঘ সময় স্থায়ী হয় যতক্ষণ না লক্ষ্য পূরণ হয়। এটা দীর্ঘস্থায়ী হবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যটা পূরণ হবে। লক্ষ্য পূরণ হয়ে গেলে শেষ প্রেষণাটাও। তারপর প্রতিক্রিয়াশীল নয় বরং সক্রিয়। প্রেষিত আচরণ ব্যক্তি নিজ থেকেই উদ্যোগ নেয়। তাহলে প্রেষিত যে আচরণ সেটা কি হয়, ব্যক্তি নিজ থেকেই উদ্যোগ নেয়, কেবল বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়া, এটা কোনো বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়া না। এখন আমার খিদা লাগছে, তো আমি নিজ থেকে তো এটার জন্য কি করতে হয়, যেমন খাবার মেক করা বা খাবার কিনে খাওয়া, সেটা আমি তো করবো, অন্য কেউ তো করবে না। এটা কি ব্যক্তির নিজ উদ্যোগ থেকেই হয়। আচ্ছা, এরপর প্রেষণার শ্রেণী বিভাগ। তাহলে প্রেষণাটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি, 3 ভাগে। জৈবিক ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে জৈবিক ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য। জৈবিক প্রেষণা, সামাজিক প্রেষণা। তাহলে উৎসটা কি? জৈবিক প্রেষণা অবশ্যই আমাদের শরীরের অভ্যন্তরীণ হবে, তাই না? শরীরের অভ্যন্তরীণ যেগুলো সেগুলো হচ্ছে জৈবিক। আর সামাজিক প্রেষণাটা কি, অবশ্যই সমাজ রিলেটেড হবে, মানে সামাজিক ও পরিবেশগত যে চাহিদা সেটাই হচ্ছে এটার উৎস। এরপর বৈশিষ্ট্য, প্রাকৃতিক ও জন্মগত। জৈবিক প্রেষণা হচ্ছে কি প্রাকৃতিক ও জন্মগত, এবং সামাজিক প্রেষণা হচ্ছে শেখা ও অভিজ্ঞতার মাধ্যমে গঠিত হয়। সামাজিক প্রেষণা কি, সমাজে আমরা যেগুলো শিখবো, যেগুলো অভিজ্ঞতা অর্জন করবো, সেটার মাধ্যমে আমাদের সামাজিক প্রেষণাটা গঠিত হয়। যেমন উদাহরণ যদি দেয়, জৈবিক প্রেষণার উদাহরণ হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো ন্যাচারাল, জন্মগত, প্রাকৃতিক, এটা হবে। আর সামাজিক প্রেষণার উদাহরণ তাহলে কি, খ্যাতি, স্বীকৃতি, বন্ধুত্ব, এগুলো হচ্ছে সামাজিক প্রেষণার উদাহরণ। আচ্ছা, এরপর এই যে তাহলে প্রেষণা হচ্ছে 3টা, আমরা দেখলাম 2টা দেখছি আমরা, একটা হচ্ছে জৈবিক বা শারীরবৃত্তীয়, একটা সামাজিক, আর একটা কি সাধারণ প্রেষণা। তাহলে জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণাটা কি, এটা কি শরীরে প্রাকৃতিক যেগুলো চাহিদা সেটা পূরণের জন্য, যেটা আমি একটু আগে দেখলাম, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, যৌন কামনা, মাতৃত্ববোধ, এগুলো। আর সামাজিকের মধ্যে আমরা কি দেখলাম, সামাজিক স্বীকৃতি, খ্যাতি, বন্ধুত্ব, এগুলা। সমাজবদ্ধ হয়ে আমরা যেগুলা হচ্ছে কি করি, যেসব প্রেষণায় উদ্বুদ্ধ হই। আর সাধারণ প্রেষণার মধ্যে কি, সাধারণ প্রেষণা হচ্ছে জৈবিক ও সামাজিক প্রেষণার বাইরে, দৈনন্দিন কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে সাধারণ যেটা প্রেষণা সেটা এই দুটো রিলেটেড না, যেটার বাহিরে। কি কি তাহলে হতে পারে, কৌতূহল, যেমন তোমার মধ্যে কি থাকবে, কোনো কিছু জানার একটা আগ্রহ, হ্যাঁ, আবিষ্কারের ইচ্ছা, শিখার আগ্রহ, সৃজনশীলতা, এগুলো হচ্ছে সাধারণ প্রেষণা। এগুলো কম বেশি আমাদের সবার মধ্যেই থাকে, এগুলোও থাকে, এই যে সাধারণ, এদের সবার মধ্যেই কমন। কিন্তু কারোর মধ্যে যে খ্যাতি, নিরাপত্তা, স্বীকৃতি, হ্যাঁ, এগুলো আমাদের মধ্যে থাকে। আর এটা তো কমন, এটা মাস্ট বি থাকবেই আমাদের যে কি বলে জৈবিক বা শারীরিক প্রেষণা। আচ্ছা, এরপর আমাদের নেক্সট টপিক হচ্ছে আবেগ, ইমোশন। তাই দেখো, আবেগ হলো একটি জটিল মানসিক অবস্থা। আবেগটা কি, একটা জটিল মানসিক অবস্থা। আবেগ হলো একটি জটিল মানসিক অবস্থা যা কোনো ব্যক্তির অভিজ্ঞতা, চিন্তা, শারীরিক পরিবর্তন ও আচরণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই কি, এটা একটা জটিল, হ্যাঁ, এটা কমপ্লেক্স মেন্টাল স্টেট যা কি কোনো ব্যক্তির অভিজ্ঞতা, চিন্তা, শারীরিক পরিবর্তন ও আচরণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানে কি, মানে ইমিডিয়েট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বা হচ্ছে সহজ ভাষায় আমরা কি বলতে পারি, আবেগ হলো কোনো ঘটনা বা উদ্দীপনার প্রতি মানসিক ও শারীরিক প্রক্রিয়া। কোনো একটা তোমার সাথে একটা ঘটনা ঘটছে বা কিছু একটা হয়েছে, সেটার ফলে কি তোমার মধ্যে একটা মানসিক ও শারীরিক যে প্রতিক্রিয়াটা হবে, সেটাই আবেগ। যেমন উদাহরণ, ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়, মুখ শুকিয়ে যায়, এটি এক ধরনের আবেগগত প্রতিক্রিয়া। আচ্ছা, এরপর আবেগ ও অনুভূতি পার্থক্য। আচ্ছা, তাহলে আবেগটা কি আমাদের ইমোশন, অনুভূতি হচ্ছে আমাদের ফিলিং। তাহলে ইমোশন এবং ফিলিংস এর মধ্যে কি অবশ্যই পার্থক্য আছে, সেটা কি দেখি আমরা। তাহলে সংজ্ঞা কি, কোনো পরিস্থিতিতে মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার
মনোনীত রূপই হচ্ছে আবেগ। কোনো তো একটা ইভেন্ট হবে, আমাদের সাথে ঘটবে, যার ফলে কি আমাদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন ঘটবে, এটা হচ্ছে আমাদের আবেগ, ইমোশন। আর অনুভূতিটা কি? আবেগের মানসিক অভিজ্ঞতা বা ব্যক্তিগত অভিব্যক্তি। ঠিক আছে? তাহলে অভিজ্ঞতাটা, সরি, অনুভূতিটা কি? আবেগের একটা মানসিক অভিজ্ঞতা, সেটা ফলে আমি যে অভিজ্ঞতাটা পাইলাম সেইটা, বা আমার ব্যক্তিগত পার্সোনাল যে অভিব্যক্তিটা, সেটাই হচ্ছে আমাদের ফিলিংস। আচ্ছা, তাহলে উৎপত্তি। আবেগের উৎপত্তি কি? এটা তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে ঘটে। তাৎক্ষণিক মানে ইমিডিয়েট ভাবে এটা হবে। আর আবেগটা কি? আবেগ থেকে অনুভূতি, আবেগ থেকে উদ্ভূত এবং পরে ধীরে ধীরে উপলব্ধি হয়। তাহলে অনুভূতিটা কি? আবেগের সাথে কানেক্টেড অনেকাংশে। আবেগটা যখন দীর্ঘস্থায়ী হবে, ওটা থেকে যেই একটা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আমাদের অনুভূতি বা ফিলিং। হ্যাঁ, আবেগ থেকে এটা উদ্ভূত এবং পরে এটা ধীরে ধীরে উপলব্ধি হয়, আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে আমাদের অনুভূতি। স্থিতি মানে এটার কতক্ষণ পর্যন্ত থাকে, স্থায়িত্বটা। সাধারণত স্বল্পস্থায়ী ও তীব্র হয়। স্বল্পস্থায়ী হয় কিন্তু প্রচন্ড হবে, তীব্র আবেগ। আর অনুভূতিটা কি? তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হবে এবং কোমল হবে, হয় না? আমাদের কারো প্রতি একটা সফট কর্নার থাকে, তো সেটাই হচ্ছে আমাদের অনুভূতি। এটা কি? দীর্ঘস্থায়ী এবং মানে একটা কোমল, ওয়ার্ম একটা ফিলিং। যেমন উদাহরণ, ভয়, রাগ, আনন্দ, বিস্ময়, এগুলো কি আমাদের স্বল্পস্থায়ী, চলে যায়। কিন্তু অনুভূতিটা কি? কাউকে ভালো লাগা, কষ্ট পাওয়া, ঘৃণা অনুভব, এগুলো কি হয়? দীর্ঘকালীন থেকে যায়, অনেক দীর্ঘস্থায়ী হয়। এবার শারীরিক প্রতিক্রিয়া কি হয়? আবেগের সময় শারীরিক প্রতিক্রিয়া হয় কি? যেমন হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম হওয়া, এগুলা। আর অনুভূতির ক্ষেত্রে কি হয়? সাধারণত শারীরিক প্রতিক্রিয়া হয় না, শারীরিক কোনো আমাদের প্রতিক্রিয়া হয় না, এটা আমাদের ভিতরে ভিতরেই থাকে, তাই না? তাহলে যদি আমরা সহজ করে এটা মনে রাখতে চাই, কি হবে? আবেগ হলো তীব্র তাৎক্ষণিক প্রক্রিয়া, আর অনুভূতি হলো সেই আবেগকে নিজের মধ্যে ধীরে ধীরে উপলব্ধি করার অভিজ্ঞতা। তাহলে আবেগটা কি? আমাদের তীব্র এবং তাৎক্ষণিক হবে। আর অনুভূতিটা হলো কি? সেই আবেগকে আমার মধ্যে আমি ধীরে ধীরে উপলব্ধি করার যে অভিজ্ঞতা, সেটাই হচ্ছে অনুভূতি। আচ্ছা, মূল উপাদান। তাহলে আবেগের মূল উপাদানটা কি? দেখো, মস্তিষ্ক। আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লিম্বিক সিস্টেম। তাহলে এই যে আমাদের আবেগটা যে নিয়ন্ত্রণ হয়, তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো কি? লিম্বিক সিস্টেম। এর মধ্যে অ্যামিগডালা ভয় ও রাগের মতো আবেগ শনাক্ত ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এমসিকিউতে যদি আসে তোমাদের, যে ভয় ও রাগের মতো আবেগ শনাক্ত ও পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মস্তিষ্কের কোন অংশ, তাহলে আমাদের সেটা বলতে হবে কি? অ্যামিগডালা। এরপর স্বতঃস্ফূর্ত ও স্নায়ুতন্ত্র। আবেগজনিত শারীরিক প্রতিক্রিয়া যেমন হৃদস্পন্দন, ঘাম, রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এটি দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে এসএনএস, আর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম মানে পিএনএস। এসএনএস আর পিএনএস। তাহলে এসএনএসটা হচ্ছে কি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এবং পিএনএস হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি? উত্তেজনা, ভয়, এগুলা যেগুলো কি হয়? আবেগে সক্রিয় হয়। এবং প্যারাসিম্প্যাথিক যে নার্ভাস সিস্টেম, সেটা কি? শান্ত ও স্বস্তিদায়ক আবেগে কাজ করে। আচ্ছা, এরপর হরমোন। হরমোনের মধ্যে দেখি আবেগের সময় অ্যাড্রেনালিন, কর্টিজল ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। তাহলে আবেগের সময় কোন দুটো হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন এবং কর্টিজল, এই দুইটা। অ্যাড্রেনালিন, কর্টিজল এই দুটো হরমোন নিঃসৃত হয়। এরা শরীরকে প্রস্তুত করে লড়াই বা পালাও, মানে ফাইট অর ফাইট, প্রতিক্রিয়ার জন্য। লড়াই করতে হবে অথবা কি করতে হবে? পালাইতে হবে, মানে সিচুয়েশনটা ফেস করতে হয়, সিচুয়েশনটা ফেস করতে পারবো অথবা পারবা না, এরকম। এই প্রতিক্রিয়া আমাদের মধ্যে কি করে? প্রতিক্রিয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করে। এরপর হচ্ছে শারীরিক প্রতিক্রিয়া। আবেগ অনুভব করার সময় শরীরে কিছু পরিবর্তন ঘটে। সেটা আমরা জানি যে হার্টবিট বেড়ে যায়, ঘাম হওয়া, চোখ বড় হয়ে যাওয়া, হাত পা কাঁপা, রক্তচাপ ইত্যাদি। আচ্ছা, এরপর আবেগের শারীরবৃত্তীয় ভিত্তি। তাহলে আবেগের শারীরবৃত্তীয় ভিত্তি। আবেগ কেবল মানসিক বিষয় না, আবেগটা কি আমাদের কোনো মানসিক বিষয় না, মেন্টাল কোনো স্টেট না, এটি শরীরের ভেতরেও নানা পরিবর্তন ঘটায়। তাহলে আবেগটা যে শুধু আমাদের মেন্টাল স্টেটকে ডিফাইন করে সেটা না, এটা কি আমাদের শরীরের ভিতরে বিভিন্ন
পরিবর্তন ঘটায়, যেমন আবেগ সৃষ্টি ও প্রকাশে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, হরমোন এবং অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, উপসংহারে আমরা কি বলতে পারি, আবেগ মূলত মস্তিষ্ক থেকে শুরু হলেও, এটা মস্তিষ্ক থেকে এটা শুরু হইলো এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই আবেগ একটি শারীরবৃত্তীয় ও মানসিক উভয় প্রক্রিয়া। তাহলে আবেগটা কি, একটি শারীরবৃত্তীয় ও মানসিক প্রক্রিয়া, শারীরবৃত্তীয় ও মানসিক প্রক্রিয়া। আচ্ছা, এরপর আবেগকালীন শারীরিক প্রকাশ সমূহ। আবেগকালীন শারীরিক প্রকাশ মানে আমাদের শরীরে কি কি ধরনের যে লক্ষণগুলো আমরা লক্ষ্য করি কি কি। হ্যাঁ, তা আবেগ অনুভবের সময় আমাদের শরীরে বিভিন্ন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ঘটে। এসব প্রতিক্রিয়া মূলত মস্তিষ্ক ও স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্রের মধ্যে নিয়ন্ত্রিত হয়। কিসের মধ্যে, আমাদের মস্তিষ্ক এবং স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্রের মধ্যে। এর মধ্যে কয়েকটা, যেমন এই যে অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে ইন্টারনাল যেগুলো ফ্যাক্ট, সেগুলো কি কি হয়, রক্তের চাপ বৃদ্ধি হ্রাস, হৃদস্পন্দনের গতি, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, পাকাশয়ের কার্যকলাপের পরিবর্তন, রক্তের উপাদানে পরিবর্তন, তারপরে লালাক্ষরণ বৃদ্ধি ও হ্রাস। এগুলো হচ্ছে আমাদের সব অভ্যন্তরীণ মানে ইন্টারনাল ফ্যাক্টস। রক্তচাপ বেড়ে যাচ্ছে, হৃদস্পন্দন ফাস্ট হচ্ছে, তাই না, এগুলো কি আমাদের ইন্টারনাল। আর বাহ্যিক যেগুলো যেগুলো আমরা বাহিরে দেখতে পারি, বাহ্যিক এক্সটার্নাল যেসব প্রতিক্রিয়াগুলো, সেগুলো কি, হাত পায়ে নড়াচড়া বেড়ে যাওয়া বা থেমে থেমে যাওয়া। অন্ত্রের ক্রিয়া বলতে বাহু ও শরীরে প্রতিরক্ষা বা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি বোঝানো হতে পারে। আচ্ছা, তাহলে বাহ্যিকভাবে আমরা এগুলো লক্ষ্য করতে পারি, যেমন হাত পা কাঁপা। এরপর ত্বক ও স্নায়বিক প্রতিক্রিয়া। ত্বক ও স্নায়বিক প্রতিক্রিয়ার মধ্যে কি কি হয়, ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহ গতি বৃদ্ধিতে, আমাদের ত্বকে তো রাসায়নিক প্রবাহ হয়, সেটা কি গতিটা বৃদ্ধি পেয়ে যায়। এরপর ঘাম নিঃসরণ হয়, তারপরে লোম খাড়া হয়ে যাওয়া যেটাকে আমরা গুজ বাম্পস বলি। তারপরে কি, মাংসপেশির কাঠিন্যতা ও কম্পন। এগুলো হচ্ছে কি ত্বক ও স্নায়বিক প্রতিক্রিয়া, এগুলোও কিন্তু আমাদের বাহ্যিক আচরণের মধ্যেই পড়ে। চোখ মুখের প্রতিক্রিয়া, এগুলোও কিন্তু আমাদের বাহ্যিক আচরণের মধ্যে পড়ে। মেইনলি হচ্ছে দুইটা, মানে যদি আসে আবেগকালীন শারীরিক প্রকাশ সমূহ, তাহলে এটা হচ্ছে মেইনলি দুইটা, একটা ইন্টারনাল এক্সটার্নাল, বহিরাগত এবং অভ্যন্তরীণ। বহিরাগতের মধ্যে হচ্ছে এইগুলা ত্বক ও স্নায়বিক প্রতিক্রিয়া এবং চোখ ও মুখের প্রতিক্রিয়া। তাই চোখ ও মুখের প্রতিক্রিয়ার মধ্যে কি, চোখের মনিটা বড় বড় বা ছোট হওয়া, মুখমণ্ডলে অভিব্যক্তি ফেশিয়াল এক্সপ্রেশন যেটা, তারপরে মুখভঙ্গি, যেমন ভ্রু কুচকানো, ঠোঁট কামড়ানো, কণ্ঠস্বরে পরিবর্তন হওয়া, যেমন উচ্চস্বরে চিৎকার করা বা কি ভয়েসটা একটু হয়ে যাওয়া, কম্পিত হওয়া। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের আবেগকালীন শারীরিক প্রকাশ সমূহ। কিভাবে বুঝতে পারবো আমরা সেটা। আচ্ছা, এরপর আবেগকালীন সাধারণ মানসিক পরিবর্তন সমূহ। আচ্ছা, আবেগকালীন সাধারণ মানসিক পরিবর্তন সমূহ কি কি মানসিক পরিবর্তন গুলা হয়, স্বাভাবিক যেগুলা, হ্যাঁ সরি মানে সাধারণ মানে বেসিক যেগুলা কি, মনোযোগের কেন্দ্রবিন্যাস। মনোযোগের কেন্দ্রবিন্যাস, আবেগ তীব্র হলে ব্যক্তি নির্দিষ্ট কিছু বিষয় বা পরিস্থিতিতে অতিরিক্ত মনোযোগ দেয়। যখন আমাদের আবেগটা কি হয়, তীব্র হয়, তখন আমি নির্দিষ্ট কোনো বিষয়, নির্দিষ্ট কিছু বিষয় কি করি বা পরিস্থিতিতে অতিরিক্ত আমরা মনোযোগ দিয়ে ফেলি এবং অন্য বিষয় উপেক্ষা করতে থাকি আমরা, তাই না। তারপর চিন্তার জটিলতা বা অস্পষ্টতা কি হয়, যখন আমাদের আবেগ আমাদেরকে বেশি তীব্র হয়ে যায়, তখন কি আমরা চিন্তা করতে পারি না যে আমরা কি করবো, কি করাটা আমাদের জন্য ওয়াইজ হবে সেই সময়টা। হ্যাঁ, চিন্তা তখন আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে, যেমন এই যে অনেক সময় বাস্তবতাকে ভিন্নভাবে উপলব্ধি করা হয়, আমরা যেটা আমরা বুঝতেছি এটা, এটার ব্যাড ইফেক্টস আসছে বা এটা করলে এরকম হইতে পারে, বা তারপর আমরা কনফিউজ থাকি যে না এটা করবো কি করবো না, এরকম একটা মানে ডিসিশন মেকিং এ আমাদের তখন প্রবলেম হয়। মনে রাখার ক্ষমতার প্রভাব, তীব্র আবেগের সময় ব্যক্তির হয় কিছু ঘটনা খুব ভালোভাবে মনে রাখে, নয়তো একেবারেই ভুলে যায়। যখন আবেগটা তীব্র হয় তখন কি হয়, কোনো একটা জিনিস আমরা কিন্তু কখনোই ভুলতে পারি না, অনেকের মধ্যে দেখা যায়। সেইটা কখন হয়, যখন আবেগ তীব্র হয়। আবার অনেকের মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ কি করে, সেই জিনিসগুলো আর ভুলে যায়, অনেকের মেমোরিতে থেকে যায়, অনেকের থাকে না, এটাই। এরপর চিন্তার গতি ও মনে রাখার পরিবর্তন, ভয় বা উত্তেজনায় চিন্তার গতি বাড়ে, বিষণ্ণতায় ধীর হয়। যখন আমরা ভয় বা উত্তেজনা থাকি তখন আমাদের চিন্তার গতিটা বাড়ে, যে আমি কি করবো, কি করলে কি বেটার হবে, এরকম। আর যখন আমরা বিষণ্ণতা থাকি মানে ডিপ্রেশনে থাকি, তখন কি আমরা চিন্তাধারা আমাদের চেঞ্জ হয়ে যায়, কিছু চিন্তাই করতে পারি না, এটা কেমন একটা উইয়ার্ড লাগে। ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা, তাহলে আবেগ যখন বেশি হয় তখন কি আমরা ভুল সিদ্ধান্ত নিই না, তাড়াহুড়া করে উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নিই। এরপর মূল্যায়নের পরিবর্তন, ব্যক্তি নিজেকে দুর্বল, ব্যর্থ অথবা অতি আত্মবিশ্বাসী ভাবতে পারে। তারপরে আচরণগত তাড়না, আবেগ অনেক সময় আচরণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেমন রাগের চিৎকার, আনন্দে লাফানো। আচ্ছা, তাহলে এগুলো কি গেল, এগুলো হচ্ছে আমাদের আবেগকালীন সাধারণ যেগুলো মানসিক পরিবর্তন সেগুলো। আচ্ছা, এরপর
আবেগের প্রকাশ, কিভাবে আমরা আবেগ প্রকাশ করি এটা আমরা সবাই জানি। কিভাবে আমরা প্রকাশ করি, আমরা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তারপর দেহ ভঙ্গি, কণ্ঠস্বর, আচরণের মাধ্যমে আমাদের আবেগটা মূলত আমরা প্রকাশ করে থাকি। যে মুখের অভিব্যক্তি, ফেসিয়াল এক্সপ্রেশন, দেহ ভঙ্গি, ফিজিক্যাল সরি বডি ল্যাঙ্গুয়েজ, তারপর কণ্ঠস্বর ও আচরণের মাধ্যমে। ভয়েসের মাধ্যমে। যদি ভয়েস লাউড হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে হ্যাঁ অনেক মানে হ্যাপি বা এক্সাইটেড। যদি ভয়েসটা লো হয়, টোনের উপর বেস করে আমরা বুঝতে পারি, তাই না? তাহলে বিহেভিয়ারের মাধ্যমে। তাহলে এর মধ্যে কি কি, যেমন যে আবেগের প্রকাশে, যে আনন্দ হলে কি করি আমরা হাসি, রাগ হলে কি আমাদের চেহারার মধ্যে একটু অন্যরকম একটা দেখা যায়। ভয়ের মধ্যে ওই যে ফিয়ার, তারপরে দুঃখ, ভালোবাসা, কৌতূহল, হ্যাঁ, বিরক্ত, ঈর্ষা, লজ্জা, আশ্চর্য, ঘৃণা, এগুলো সব আমাদের আবেগে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের আবেগগুলোকে কি করি, প্রকাশ করে থাকি। আচ্ছা, এরপর আবেগ নিয়ন্ত্রণের কৌশল, কিভাবে আমরা আবেগগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কিছু কৌশল অবশ্যই জানতে হবে যাতে আমরা আমাদের আবেগটা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ কি হয় যে তীব্র আবেগে আমরা উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নিচ্ছি, নিজেদেরকে হার্ম করতেছি, বা আমাদের ব্রেন কাজ করতেছে না ঠিকভাবে, মানে মনে রাখতে পারতেছে না, অনেক রকমই তো সমস্যা হয়। তাহলে কিভাবে কি করলে আমরা কি করতে পারবো, আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আবেগ চেনা ও স্বীকার করা। প্রথমে আমার আবেগটা বুঝতে হবে যে কি এটা, আমি যে কষ্ট পাচ্ছি না কি কি, জানো যে আমি রেগে গেছি, আমি কষ্ট পাচ্ছি, একে স্বীকার করা আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ। আর আমার আবেগটা কি কারণে, কি কি ব্যাপারে, যে আমি হার্ট হচ্ছি বা আমি কাউকে হার্ট করতেছি বা কি হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। এরপর গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া। আবেগ তীব্র হলে ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়া মন ও শরীরকে শান্ত করা। তারপরে সময় নেওয়া, টাইম নেওয়া, যেমন কি রাগ বা দুঃখের মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছু সময় নেওয়া। যেমন আমরা এখন জানি যে আমি এখন আমাদের আবেগ কাজ করতেছে, তখন কোনটা করলে বেটার হবে সেটা আমি এখন জানি না। তো ডেফিনেটলি আমার কি করা উচিত, এখন কিছু না বলা, কোনো ডিসিশন না নেওয়া, টাইম নিব, সময় নিব, চিন্তা করব, তারপরে হচ্ছে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এরপর নিজের সঙ্গে কথা বলা, এটা খুবই ইম্পর্টেন্ট। নিজের সঙ্গে আমাদের কথা বলতে হবে। নিজের সঙ্গে আমরা যত কথা বলবো তত আমাদেরকে আমরা বুঝতে পারবো, আমাদের নিডস গুলো আমরা বুঝতে পারবো। যেমন সব ঠিক হয়ে যাবে, এটা সাময়িক, এভাবে বলে আমাদেরকে সেলফ মোটিভেট করতে হবে। নিজেকেই আমাদের মোটিভেট করতে হবে যে না, কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে, বা হ্যাঁ যেটা হবে ভালো হবে। ঠিক আছে, আমার মাথা ঠান্ডা রাখা দরকার। এমন ইতিবাচক কথা বলে হচ্ছে আমার আবেগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি আমি নেগেটিভ বলি যে না কেন হইলো এটা, ধর শেষ, আমার লাইফটাই শেষ, এগুলো যদি বলে তাহলে কি হবে, তাহলে তো আর আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, ওটা কি হলো, আমারই ক্ষতি হলো। তাহলে এই পদক্ষেপ গুলো নিলে হচ্ছে কি করতে পারবো, আমরা আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, এরপর দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যেমন ঘটনা মনে বা ব্যাখ্যা ইতিবাচক ভাবে বদলে ফেলা। যেমন সে আমার অপমান করলো, হয়তো ওর খারাপ দিন যাচ্ছিল, এইভাবে করা। এখন কেউ আমাকে হার্ট করলো, হ্যাঁ ভাবলো যে না ও খারাপ, হয়ে এভাবে নাই করে যে আমার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করা, যে না হয়তো ওর মন টন ভালো নেই, বা ও হয়তো নিজেই একটু টাফ টাইমের মধ্যে আছে, যার কারণে আমার সাথে এইভাবে বলছে। তারপরে কি শরীর চর্চা ও হাঁটা, ব্যায়াম করতে পারি আমরা, হাঁটতে পারি, ওয়াকে গেলাম, এভাবে করেও কি আমরা আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর কি রিল্যাক্সেশন কৌশল, যেমন কি অনেকে ধ্যান করে, মেডিটেশন, হ্যাঁ, যোগ ব্যায়াম, তারপরে মিউজিক থেরাপি, এগুলোর মাধ্যমে কি আমরা আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যখন কোনো কিছু ভালো লাগতেছে না, হ্যাঁ বেশি আবেগ আপ্লুত হয়ে গেল, তখন কি করতে পারি, আমি একটু মেডিটেশন নিতে পারি, বা হচ্ছে কি সেলফ টক, সেলফ থেরাপি, মিউজিক শুনলাম, এভাবে করে আমরা আমার আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপর কি নিজের অনুভূতি শেয়ার করা, শেয়ার করতে হবে, শেয়ার করাটা ওয়াইজ, অবশ্যই শেয়ার করতে হবে, কিন্তু অবশ্যই বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে, বিশ্বাসযোগ্য যে আমাদের, তার সাথে কি করবো আমরা শেয়ার করবো। যেমন বন্ধু হইতে পারে, পরিবারের কোনো সদস্য হইতে পারে, অথবা যদি তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে ভয় পাও, পরিবারের কারোর সাথে, তাহলে কি করতে পারবা, কাউন্সিলিং এর সদস্য নিবা, কাউন্সিলরের কাছে যাবা, তার থেকে হেল্প নিবা। এভাবে যদি আমরা করি, খোলাময় যদি আচরণে যাবে নিয়ে খোলামেলা আচরণ করতে হবে, কোনো কিছু হাইড রাখা যাবে না, ডিরেক্টলি বলতে হবে। তাহলে সে কি করবে, আমাদেরকে একটা কিছু একটা ডিসিশন দিবে বা বলবে যে হ্যাঁ তুমি এভাবে করো তাহলে বেটার হবে। এরপর সৃজনশীল প্রকাশ, আবেগ প্রকাশে লেখা, লেখা, আঁকা, গান, নাচ ইত্যাদি করেও কি করতে পারি, আমরা আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ভালো লাগতেছে না, কিছু লিখি, আমি কি ফিল করতেছি সেটা আমি একটু নোট ডাউন করি, সেটা একটু লিখি, কেন খারাপ লাগতেছে কি, সেটা করতে পারি। নাচতে পারি, বা গান গাওয়া, আঁকা আঁকি, এগুলা। হ্যাঁ, তারপরে পেশাগত সহায়তা, যখন দেখা গেলো যে আমি এগুলো করে, এগুলো তো প্রাথমিক স্টেজ, এগুলো স্টেপ গুলো ফলো করে যখন আমি দেখতেছি না আমি পারতেছি না, আমার ভালোই লাগতেছে না, আবেগ আমি কন্ট্রোলই করতে পারছি না, তখন কি হবে, তখন আমরা কোনো প্রফেশনাল কারোর কাছে যাব,
সাইকোলজিস্টদের কাছে যাব কাউন্সিলিং এর জন্য। ঠিক আছে, তাহলে এভাবেই হচ্ছে আমরা আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আচ্ছা, ব্যাকে কিভাবে যাবো? আচ্ছা, তাহলে তোমরা যারা হচ্ছে আমাদের এই যে পিডিএফ গুলা ফলো করতে চাও, বা অনেকেই থাকতে পারো যে হ্যাঁ আমি এই পিডিএফ গুলো ফলো করে পড়বো, বা এই পিডিএফ গুলো কিভাবে পাবো, এরকম কোয়েশ্চেন থাকে, তাদের জন্য হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে একটু দেখিয়ে দিই। তোমরা সিম্পলি হচ্ছে মানবিক জ্ঞান, তোমরা আমাদের ওয়েবসাইটে গেলেই হচ্ছে আমাদের সকল কোর্স পেয়ে যাবে। দেখো এখানে সব দেওয়া আছে, আমাদের এইচএসসি 26-27 আছে, 25 আছে, সাজেশন পিডিএফ যদি কারো প্রয়োজনে দেখতে পারবে, কোয়েশ্চেন ব্যাংক আছে, অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ আছে। এখানে আমাদের প্রতিটা সাবজেক্টেরই হচ্ছে কি কোর্সগুলো আছে। এর মধ্যে আমার কোর্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা হচ্ছে এখানে এসে হচ্ছে এইচএসসি 25-এ যাবে। এরপরে এই যে দেখো মনোবিজ্ঞানের কোর্সটা, এখানে তোমরা সব প্রতিটা লেকচারের তোমরা 4টা করে হচ্ছে পাবে। যেমন দেখো, ফার্স্টে তোমাদের বেসিক ক্লাস হচ্ছে যেটা আমি তোমাদের সাথে এখন আলোচনা করলাম, টপিকগুলো একদম এ টু জেড ক্লিয়ার করে। দেন হচ্ছে তোমরা নোট পাবে প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের, যেগুলো এমসিকিউ। হ্যাঁ, প্রথম অধ্যায়ের প্রথম পত্রের এমসিকিউ, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ সিকিউ সব, টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার সলভ ক্লাসও আছে আমাদের, যেমন সৃজনশীলের সলভ, তোমরা অনেকেই সলভ গুলো চাও যে সলভ ক্লাস গুলো কোথায় পাবো আমরা। তো আমাদের এখানে যখন আসবে, আমার কোর্সে আসবে, তখন তোমরা এখানে সব পেয়ে যাবে। যে প্রতিটা চ্যাপ্টারেরই দেখো, প্রতিটা লেকচারেরই এরকম ভাবে আমরা তোমাদের জন্য সব ইজি করে দিয়েছি। প্রথম হচ্ছে বেসিক ক্লাস, এরপরে স্লাইড নোট পাবে, তারপরে কোয়েশ্চেন পাবে, এমসিকিউ পাবে, টেস্ট পেপার সলভ ক্লাস পাবে, তারপরে এক্সামের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো এমসিকিউ, সেগুলো তোমরা পাবে। তো এভাবে প্রতিটা চ্যাপ্টারে হচ্ছে আমাদের এভাবে সব দেওয়া আছে। তোমরা যেভাবে যেভাবে যার যা যা দরকার আমাদের এই কোর্সের মধ্যে সব পেয়ে যাবে। তো আজকের মধ্যে এইটুকুই। অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।